ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের যে দর্শনের তোমাদের লজিকগুলো আছে সেই লজিকগুলো নিয়ে আমি এক একটা চ্যাপ্টার প্রত্যেকদিন আলোচনা করছি। দুটো চ্যাপ্টার হয়েছে, আজকে 3 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ এসি 102 পাতা। আজকে অল লজিক মানে গুণ পরিমাণ নির্ণয়, আবর্তন বিবর্তনের চ্যাপ্টার, নিরপেক্ষ ন্যায় আর লাস্টের দিকে দোষ বিচার, অর্থাৎ 32 নাম্বারের যে লজিক আসে সেই 32 নাম্বার নিয়ে আলোচনা করছি। তোমরা যাদের হয়ে গিয়েছে তারাও একবার দেখে নাও, তাহলে রিভাইজ হয়ে যাবে। যাদের হয়নি তারা তো অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং একটি সাবস্ক্রাইব করবে। বেশ, দেখো 1 নম্বর দিয়েছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন, এটা গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছে। বাক্য দেওয়া আছে, বাক্যটাকে আমার গুণ পরিমাণ নির্ণয় করতে হবে। গুণ পরিমাণ কিভাবে নির্ণয় করব? আমরা আগে বচন করব এটাকে। কদাচিৎ কথাটা থাকার জন্য আমার এটা কিন্তু ও বচন হবে। তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ব্যক্তি, কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ব্যক্তি লিখলাম। বেশ, তাহলে গুণ হয়ে গেল কি? গুণ হয়ে গেল নয় থাকলে আমি বলেছি নঙর্থক, আর ও বচন হচ্ছে বিশেষ বচন, তাহলে পরিমাণের দিক থেকে ও বচন হচ্ছে বিশেষ বচন, মানে কোনো কোনো, সবাইকে বলেনি, তার জন্য ও বচন হলো বিশেষ বচন। ঠিক আছে, বেশ। তারপরে দেখো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, মানে বৃত্তাকার বর্গক্ষেত্রের জন্য বলা হয়েছে, তার জন্য কি হবে? ই বচন হবে। কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, এটা বচন, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার। গুণ পরিমাণ নির্ণয়, গুণ সমান পরিমাণ সমান। এবার গুণ কি? গুণ হচ্ছে নয় মানেই নঙর্থক, গুণ হচ্ছে নঙর্থক, আর ই বচন পরিমাণের দিক থেকে সামান্য। ঠিক আছে, বেশ। তারপরে দেখো যা কিছু চকচক করে তা সোনা নয়। তাহলে এটা কি বচন হবে? যা চকচক করে তা সোনা নয়, মানে সবাই সব চকচকে বস্তু সোনা নয়, তাই বলতে চাইছি। তার মানে ও বচন আর কি। ও বচনে কি হবে? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। এবার গুণ পরিমাণ নির্ণয় করব। গুণ পরিমাণ কি? গুণ হচ্ছে নঙর্থক, মানে নয় মানে নঙর্থক, আর পরিমাণ হচ্ছে বিশেষ। ও বচনে বিশেষ, একটু আগেই আমরা দেখলাম যে ও বচনে পরিমাণ হচ্ছে বিশেষ, তাহলে ও বচনে পরিমাণ হচ্ছে বিশেষ। ঠিক আছে, এরপরে দেখো কেবলমাত্র ধার্মিকরাই সুখী, তাহলে কি? এটা বচন করতে হবে। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, এ বচন, ধার্মিকরাই সুখী, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। সুখী ব্যক্তিকে আগে লেখা হলো, ধার্মিককে পরে লেখা হলো, কেন? কেবলমাত্র কথাটা থাকলে এ বচন হবে, এ বচন হবে, আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, তাই উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়েছে। ঠিক আছে, গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, দেখো কি দিয়েছে? আবর্তন ও বিবর্তন করো, তার মানে আবর্তন করতে হবে। বাক্য দিয়েছে দেখো 1 নাম্বারটা, বোকা ছাড়া আর কেউ নিজেদের মহান বলে মনে করে না। এটা বাক্য আছে, বোকা ছাড়া আর কেউ নিজেদের মহান বলে মনে করে না। দেখো ছাড়া আর ছাড়া কেউ নয়, হ্যাঁ, বোকা ছাড়া নিজেদেরকেও মহান বলে মনে হয়, ছাড়া কেউ নয় থাকলে পরে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। তাহলে কি হবে? আমার বচন করতে হবে এলএফ এ বচন। সকল নিজেদের মহান বলে মনে করা ব্যক্তি হয় বোকা ব্যক্তি, সকল নিজেদের মহান বলে মনে করা ব্যক্তি হয় বোকা ব্যক্তি। আবর্তনীয় মানে আমি আবর্তন করছি, এ বচনে আবর্তন হয় আই, তাহলে কি করতে হবে? সকল বোকা ব্যক্তি, এ আই আই হবে। কোনো কোনো বোকা ব্যক্তি হয় নিজেদের মনে করা ব্যক্তি, মানে উদ্দেশ্যকে বিধেয়ের জায়গায়, বিধেয়কে উদ্দেশ্য জায়গায় নিয়ে গেলাম। কোনো কোনো বোকা ব্যক্তি হয় নিজেদের মহান মনে করা ব্যক্তি। দেখো ওই পৃষ্ঠে লেখা আছে, একবার দেখিয়ে নাও। দেখো কোনো কোনো বোকা ব্যক্তি হয় নিজেদের মহান মনে করা ব্যক্তি আবর্তিত। ঠিক আছে, এরপরে বিবর্তনটা দেখো, বিবর্তন, সকল নিজেদের মহান মনে করা ব্যক্তি হয় বোকা ব্যক্তি, এটা বচনটা আবার লিখলাম। বিবর্তন করছি, বিবর্তন এ বচনে বিবর্তন হয় ই বচন, তাহলে বিবর্তনের ক্ষেত্রে শুধু বিধেয় পদে অ লাগাবো, ব্যাস। কোনো নিজেদের মহান মনে করা ব্যক্তি নয় অবোকা ব্যক্তি, অ লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল বিবর্তিত। বেশ, তারপরে দেখো ছাত্ররা উপস্থিত, হ্যাঁ, ছাত্ররা উপস্থিত, তাহলে কি হবে? এটাকে বচন করব প্রথমে, সকল ছাত্র হয় উপস্থিত, আবর্তনীয়। ঠিক আছে, এরপর এ থেকে আবর্তন কি হবে? আই বচন, আই বচনে কি হবে? কোনো কোনো উপস্থিত, কোনো কোনো উপস্থিত ব্যক্তি হয় ছাত্র, কোনো কোনো উপস্থিত ব্যক্তি হয় ছাত্র, ব্র্যাকেটে আবর্তিত। তাহলে আবর্তনটা হলো, ঠিক তেমনি করে বিবর্তনটাও করে নেব। বাক্যটা ছাত্র উপস্থিত মানে সকল ছাত্র উপস্থিত, আবার লিখলাম ব্র্যাকেটে লিখলাম বিবর্তনীয়। এ বচনের বিবর্তন করব, এ বচনের বিবর্তন এ বচন ই বচন হয়, তাহলে ই হলে কি হবে? কোনো ছাত্র, হয়টা নয় হবে, নয় অউপস্থিত, অউপস্থিত, এই জায়গায় আমরা যদি
এইটা করি, এইটা করতে পারি অনুপস্থিত। হ্যাঁ ঠিক আছে, অনুপস্থিত। কেমন? তাহলে এই জায়গায় আমরা অনুপস্থিত কথাটা লিখব। তাহলে কি হলো, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এইটা বিবর্তনে বিধেয় পদে বিধেয় পদ হলো। বেশ, এরপরে 3 নাম্বারটা দেখো, পাখিরা পশু নয়। দেখছো এগুলো দাগ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বিশ্বরূপ দাগ দিয়ে দিয়েছে। বেশ, তারপর দেখো পাখিরা পশু নয়, আবর্তন কোনো পাখি নয় পশু, ব্র্যাকেটে আবর্তনীয় লিখবো। পাখিরা পশু নয় মানে ই বচন, কোনো পাখি নয় পশু, ব্র্যাকেটে আবর্তনীয়। ই থেকে ই আবর্তন হয়, তাহলে কোনো পশু নয় পাখি, ব্র্যাকেটে আবর্তিত। ঠিক আছে, তারপরে দেখো কোনো পাখি নয় পশু, ওই বচনটা কি আবার লিখলাম, কোনো পাখি নয় পশু বিবর্তনীয়। আর ই বচনের বিবর্তন এ হয়, সকল হয়, সকল, পাখিটা পাখি থাকবে, নয়টা হয় হয়ে যাবে, পশুটা অপশু, তাহলে সকল পাখি হয় অপশু, ব্র্যাকেটে বিবর্তিত। তাহলে 4টে হয়ে গেল, কিন্তু না 3টে হলো। 4 নাম্বার এই দিকে আছে। দেখো ভালো খেলোয়াড় কদাচিৎ খেলায় হারে। দেখো প্রথমে আবর্তন বলে হেডিংটা কিন্তু করব, তারপরে এটাকে বচন করব। ভালো খেলোয়াড় কদাচিৎ থাকলে পরে ও বচন হয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে ও বচন হয়ে গেল, কোনো কোনো ভালো খেলোয়াড় নয় খেলায় হারা খেলোয়াড় বা খেলায় হারা ব্যক্তি, আবর্তনীয়, ও বচন আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, বেশ। তারপর দেখো বিবর্তন করলাম, বিবর্তন ওইটা কি বাক্য করে বচন করলাম। কোনো কোনো ভালো খেলোয়াড় নয় খেলায় হারা খেলোয়াড় বা ব্যক্তি, বিবর্তনীয়, এটা কি বিবর্তন করলাম, আয় বচন অধিক আয়। কোনো কোনো ভালো খেলোয়াড় হয়, নয় ছিল হয় হয়ে গেল, খেলায় অহারা খেলোয়াড়। ঠিক আছে, এটা বেশ। তারপরে দেখো বৈধতা বিচার করব। দেখো এই ন্যায়টি বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এতেও 3টি পদ রয়েছে। তাহলে এইটাকে প্রথমে আমরা কি বার করব, প্রথমে আমরা সিদ্ধান্ত খুঁজে বার করব। তাহলে কেননার আগেরটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, কেননার আগেরটা হচ্ছে এই ন্যায়টি বৈধ, তাহলে এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এটা লিখে ফেলা হলো। তারপরে এইটা যখন লিখে ফেলা হলো, এর উদ্দেশ্য পেয়ে গেলাম, বিধেয় পেয়ে গেলাম, মানে পক্ষপদ পেয়ে গেলাম, সাধ্যপদ পেয়ে গেলাম। পক্ষপদ সবসময় এই বাক্যে থাকবে, তার মানে দেখে নেব যে এই ন্যায়টি কথাটি খুঁজে বার করব। সকল বৈধ ন্যায়ের মতো এরও, এরও মানে এই ন্যায়টি। ঠিক আছে, এরও মানে এই ন্যায়টি, এরও 3টি পদ হয়েছে, তাহলে এরও মানে এই ন্যায়টির 3টি পদ হয়েছে, তার মানে কি হবে, বচন করলে হবে এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট। তাহলে এখানে আমি এ লিখলাম, দিয়ে লিখলাম এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট। কেমন? তারপরে দেখো, তারপরে একটা বাকি থাকছে যে পি দিয়ে যেটা আছে আর কি, মানে বৈধ ন্যায়, বৈধ ন্যায় পেয়ে গেছি। সকল বৈধ ন্যায়ের মতো এরও 3টি পদ রয়েছে, তার মানে সকল বৈধ ন্যায়ের মতো, মানে সকল বৈধ ন্যায়ের মতো এরও 3টি পদ রয়েছে, তার মানে বলতে চাইছি সকল বৈধ ন্যায়ের 3টি পদ রয়েছে। তাহলে কি করবো, এ বচন করবো, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। ঠিক আছে, লিখলাম। এরপরে আকার, আকারটা দেখে দেখে এ লিখলাম, সকল পি হয় এম, সকল পি হয় এম, সকলটা লিখবে এটা। তারপরে দেখো এ লিখলাম, তারপরে এস হয় এম, এস হয় এম, তারপরে এ লিখলাম, অতএব দিয়ে এ লেখা হলো এস হয় পি, এস হয় পি। সংস্থান লিখবো, সংস্থান কি লিখবো, প্রথমে পি ড্যাশ এম, পি ড্যাশ এমটা লিখে নিলাম, এস ড্যাশ এম, এস ড্যাশ এমটা লিখে নিলাম, এম এ যোগ করে দিলাম। ঠিক আছে, এইরকম চিহ্ন হয়ে গেলে সেটার নাম হচ্ছে দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, এটা দ্বিতীয় সংস্থান। তারপর তো মূর্তি, মূর্তি 3টে বচনই এ হয়েছে। ঠিক আছে, দোষটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। কি করে হলো অব্যাপ্য হেতু দোষ, একবার দেখে নাও। দেখো আমার এম কিন্তু 2 জায়গাতেই অব্যাপ্য হয়েছে। কেন অব্যাপ্য হয়েছে, এ বচনে বিদ্যুৎ স্থানে থাকা এম অব্যাপ্য, এ বচনে বিদ্যুৎ স্থানে থাকা এম অব্যাপ্য। এম মানে হেতুপদ, এটাও হেতুপদ। নিয়মে বলা হচ্ছে হেতুপদকে একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এই দেখো দুটো বচনে একবারও ব্যাপ্য হয় নাই। তাহলে দুটোতেই যদি একবারও ব্যাপ্য না হয়, তাহলে যে দোষ হয় তার নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। সেই জন্য এই যুক্তিটা দোষ ঘটেছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। চলো দেখি, এই যুক্তিটা অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। তাহলে এবার দোষের পরে পয়েন্ট করব বৈধতা। যুক্তিটি অবৈধ, বৈধ হলে বৈধ, অবৈধ হলে অবৈধ। বিচার, বিচার দেখো আমাদের বাঁধা এইখান থেকে এই পর্যন্ত একদম সব বিচারই লিখতে হবে, মুখস্থ করে নিতে হবে এই ছকটা। দেখো যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে, কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে, যেটা বলা হয়েছে সেটা বলবো।
কি বলা হয়েছে? দুটি যুক্তিবাক্যের মধ্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। দুটি যুক্তিবাক্যের মধ্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। দেখো দেখো দেখে নাও, দেখো দুটি যুক্তিবাক্যের মধ্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। হ্যাঁ, একবারও হয় নাই, ঠিক আছে, অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। কিন্তু কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিদ্ধস্থানে থাকায় এবং প্রধান আশ্রয় বাক্যে কি বলা হয়েছে? কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিদ্ধস্থানে থাকায় এবং প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যে সামান্য সদর্থক অর্থাৎ এ বচন হওয়ায় হেতুপদ একবারও ব্যাপ্য না হওয়ায় যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বুঝে গেছো? বেশ, পরেরটা দেখো। তারপরে দেখো, কাপুরুষ, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। দেখো, সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ। কি করে? এইটা না, আমাকে প্রথমে সিদ্ধান্ত তৈরি করতে হবে। সিদ্ধান্ত তৈরি করতে গেলে আমাকে কোথায়, কেননা আগেটা সিদ্ধান্ত, সে কাপুরুষ, তার মানে সে হয় কাপুরুষ, সে হয় কাপুরুষ। সেটা বার করব, সেটা পেয়ে গেলাম, সেটা খুঁজে বার করবো, সে মিথ্যাবাদী, তার মানে সে হয় মিথ্যাবাদী, এইটা আগে লিখবো। তারপরে কি একটা বাক্য আছে, মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ, তাহলে সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ। ঠিক আছে, এইটা যখনই লিখে ফেললাম আমার অনেক কাজ এগিয়ে গেল। হ্যাঁ, দেখো আকারটা দেখে দেখে লিখে দেবো। আকারটা কিভাবে দেখে দেখে লিখবো? এ লিখলাম, দিয়ে লিখবো সকল এম হয় পি, সকল এম হয় পি, সকলটা লিখতে হবে। তারপরে দেখো এ লিখলাম, এ লিখলাম, তারপর এস হয় এম, এস হয় এম লিখে দিলাম, এ লিখলাম, এ লিখলাম, এস হয় পি, এস হয় পি, আকারটা লেখা হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো সংস্থান। সংস্থানটা কি? সংস্থানটা এই আকারটা দেখে দেখে লিখবো। এম হয় পি, তাহলে এম ড্যাশ এম, এম ড্যাশ পি, এম ড্যাশ পি, এটা লিখে দিলাম। এস হয় এম, এস ড্যাশ এম লিখে দিলাম। এম এ কোনাকুনি যোগ করে দিলাম। ঠিক আছে, এই দাগ দাগ এইরকম যদি উল্টো জেডের চিহ্নটা আসে তাহলে সেই ক্ষেত্রে তাকে বলা হয় প্রথম সংস্থান, তাকে বলা হয় প্রথম সংস্থান। এখানে লিখবে প্রথম সংস্থানটা, তাকে বলা হয় প্রথম সংস্থান। মূর্তি হচ্ছে বারবারা, এ এ এ, বারবারাটা দেখলি কি মূর্তি হলো? এ এ এ, এ এ এ, এই মূর্তিটা পেলাম। আমি প্রথমে এই মূর্তিটা লিখে ফেলাম, বারবারা হবে নাকি একটু পরে বুঝবো। যুক্তিটি বৈধ, বৈধতা লিখলাম, যুক্তিটি বৈধ, বৈধ হয়েছে। কেন বৈধ হয়েছে? আমার যে 6টা দোষ আছে, 6টা দোষের একটাও হয়েছে নাকি দেখে নেবো আগে। যদি না হয় তাহলে বৈধ হবে। আমরা দেখেছি এই যুক্তিটাই 6টা দোষের মধ্যে একটাও হয় নাই। দেখো, চতুষ্পদী দোষ হয় নাই, অ এম একবার ব্যাপ্য হয়েছে, তাহলে এম ঘটিত দোষ হয় নাই। পি এখানেও ব্যাপ্য হয় না, এখানেও ব্যাপ্য হয় না, তাহলে পি ঘটিত দোষ হয় নাই। এস এখানেও ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে, এস ঘটিত, মানে অবৈধ সংক্রান্ত ব্যাপ্য সংক্রান্ত দোষ হয় নাই। 3টে দোষ হলো না, চতুষ্পদী হলো না, 4টে হলো না, 2টি না আবাচক যুক্তিবাক্য এরা নয়, তাহলে 5 নাম্বার হলো না, 2টি বিশেষ যুক্তিবাক্য এরা নয়, তাহলে 6 নাম্বার দোষ হলো না। তার মানে এখানে দোষ নাই যুক্তিটায়। তাহলে কি আছে? তাহলে এটা এ এ এ পেয়েছি। কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে যুক্তিটি বৈধ হয়েছে। তাহলে প্রথম সংস্থানে বৈধ মূর্তি নাম বারবারা সিলার এন্ড ড্যারি ফিরিও, বারবারা সিলার এন্ড ড্যারি ফিরিও। এবার বারবারাতে 3টে এ আছে, এ এ এ, ঠিক আছে, এ এ এ দিয়ে বৈধ কোনটা? বারবারা। সিলারেন্টে নাই, ড্যারিতে নাই, ফেরিতে নাই, ঠিক আছে, তাহলে ফেরিওতেও নাই। তাহলে দেখো বারবারা সিলার এন্ড ড্যারি ফিরিও, এটার বৈধ মূর্তির নাম হচ্ছে বারবারা। এবার আমরা বিচারে চলে যাব। বিচারটা দেখো, লিখবো কি? যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি বৈধ হয়েছে কারণ যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের সমস্ত বৈধতার নিয়মগুলি পালন করেছে এবং বারবারা মূর্তিতে প্রথম সংস্থানে বৈধ হয়েছে। এটুকু আমরা লিখবো, বা আর একটু 2-1 লাইন বাড়িয়ে দিয়েও লিখতে পারি। ঠিক আছে, বেশ, পরেরটায় চলে যাবো। দেখো, বেশ, এবার আমরা আরোহ যুক্তিতে চলে এসেছি। দেখো, আকাশে ধূমকেতুর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই রাজার মৃত্যু হলো, অর্থাৎ ধূমকেতুর আবির্ভাবে রাজার মৃত্যুর কারণ। দেখো, আকাশে ধূমকেতু উঠেছে আর রাজার মরেছে, তাহলে ধূমকেতু উঠাই হচ্ছে রাজার মৃত্যুর কারণ। এগুলো কিন্তু কুসংস্কার। হ্যাঁ, মানে ধূমকেতুটার সঙ্গে রাজার মৃত্যু কি সম্পর্ক? রাজার মৃত্যু অন্য কারণে ঘটেছে। তো এখানে কিন্তু কুসংস্কারের বশবর্তী হয়ে বা অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে রাজার ধূমকেতুটাকে রাজার মৃত্যুর কারণ বলা হয়েছে। তো আমরা দেখবো। দেখো, দেখো কি লিখলাম? তর্কবিদ্যার সম্মত রূপটা লিখলাম প্রথমে, দিয়ে লিখবো পূর্ববর্তী ঘটনা ব্যাকেটে কারণ, অনুবর্তী ঘটনা ব্যাকেটে কার্য। এবার দুটো দৃষ্টান্ত লিখবো, একটা হচ্ছে নঙর্থক দৃষ্টান্ত আর একটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত। নঙর্থক দৃষ্টান্তে কি? আকাশে ধূমকেতু দেখা যায়নি, রাজার মৃত্যু হয়নি। সদর্থক দৃষ্টান্ত, আকাশে ধূমকেতু দেখা গিয়েছে, রাজার মৃত্যু হয়েছে। দুটো দৃষ্টান্ত আমরা লিখলাম। আকাশে ধূমকেতু দেখা যায়নি, রাজার মৃত্যু হয়নি। আকাশে ধূমকেতু দেখা গিয়েছে, রাজার মৃত্যু হয়েছে। অতএব আকাশে ধূমকেতু দেখা সমান কারণ আর রাজার মৃত্যু হওয়া সমান
কার্য, এটা হচ্ছে দোষটা কি কাকতালীয় দোষ। কেন হলো? ওই কুসংস্কার জনিত দোষ হলেই কাকতালীয় দোষ। ঠিক আছে? তাহলে কি লিখবো এটা? দেখো যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে এই প্রকার দোষ ঘটেছে। কারণ এখানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারে বশবর্তী হয়ে ধূমকেতু উঠাকে আরো কত কটা এখানে লিখে নিতে হবে। ঠিক আছে? যে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে ওই আকাশে ধূমকেতু উঠাকে রাজার মৃত্যুর কারণ বলা হয়েছে। কিন্তু আকাশে ধূমকেতু ওঠার সঙ্গে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এই ধারণা পুরোপুরি অন্ধবিশ্বাসের ফলে করা হয়েছে। কাজেই যুক্তিটির দোষ ঘটেছে এবং কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। তাহলে আমার এই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে, ভালো নাম্বারটা পাবো। বেশ, তারপরে দেখো এরপর আর একটা আছে এই চ্যাপ্টার, তাহলে এটা হলো শেষ। দেখো জমিতে ট্রাক্টর দেওয়াই হলো ভালো ফসল হওয়ার কারণ। এটা কি জমিতে ট্রাক্টর কি শুধু ভালো ফসল হবে? ভালো জল চাই, সূর্যের আলো চাই, জোড়া চাই, লেবার চাই, পয়সা চাই, হ্যাঁ এগুলো অনেক সূর্যালোক চাই, তাহলে এগুলো চাই। তাহলে এগুলোকে না বলে শুধু ট্রাক্টর কি বলছে ভালো ফসল হওয়ার কারণ। তাহলে দেখো এটা কি আবশ্যিক শর্ত, মানে একটা শর্ত, অবশ্যই একটা শর্ত, কিন্তু মানে মূল কারণ নয়। দেখো কি লেখা হয়েছে তর্কবিদ্যা সম্মত রূপ। দেখো জমিতে ট্রাক্টর দেওয়া নেই, ভালো ফসল নেই। জমিতে ট্রাক্টর দেওয়া আছে, ভালো ফসল আছে। তার মানে কি জমিতে ট্রাক্টর দেওয়া সমান কারণ আর ভালো ফসল সমান কার্য। এরকম আমরা ভেবে নিচ্ছি, তাহলে এরকম ভেবে নিলে যুক্তিটা দোষ হবে। দোষটার নাম কি? একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ। মানছি ট্রাক্টর দেওয়া ভালো ফসল হয়, কিন্তু এটা একটা শর্ত, আবশ্যিক শর্ত। আরো অনেক শর্ত আছে। ভালো বীজ চাই, তারপরে ধরো ভালো মাটি চাই, ভালো জল চাই, সূর্যালোক চাই, রাসায়নিক সার চাই, সুলভ শ্রমিক চাই, পয়সা চাই মাল্লু, হ্যাঁ পয়সা চাই, আরো কত কি। এই জিনিসগুলোকে বাদ দিলে হবে? তাহলে একটাকে শর্ত একটাকে কারণ বলে দিলে কি হবে? দোষ হবে। দোষটা কি হবে? একটা আবশ্যিক শর্ত, এটা শর্ত, তাহলে আবশ্যক শর্ত সমগ্র কারণ বলে মনে করা দোষ হয়েছে। এবার বিচারটা আমরা লিখে দেবো। দেখো বিচারটা আমি লিখেছি। দেখো যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে। এ পর্যন্ত তো প্রত্যেকটাতেই লিখতে হবে যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে। কেননা জমিতে ট্রাক্টর দেওয়া ভালো ফসল হওয়ার একটি শর্ত মাত্র। জমিতে ট্রাক্টর দেওয়া ভালো ফসল হওয়ার একটি শর্ত মাত্র, কিন্তু একমাত্র কারণ নয়। একটা শর্ত মাত্র, একমাত্র কারণ নয়। ভালো ফসল হওয়ার জন্য জমিতে ভালো ফসল হওয়ার জন্য জমিতে ট্রাক্টর দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টিপাত, উন্নত বীজ, কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতির প্রয়োজন হয়। এগুলি একত্রিতভাবে ভালো ফসল উৎপন্ন করে। এগুলি একত্রিতভাবে ভালো ফসল উৎপন্ন করে। কিন্তু এই শর্তগুলির মধ্যে কেবলমাত্র একটিকে, অর্থাৎ জমিতে ট্রাক্টর দেওয়াকে ভালো ফসল হওয়ার কারণ হিসাবে গণ্য করা হয়েছে। কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। কেমন? এ পর্যন্ত আমরা লিখবো, তাহলে ফুল মার্কস পেয়ে যাব। বেশ, দেখো তাহলে এই পেজটা আমার শেষ হলো। পরের দিন পরের পেজ নিয়ে আলোচনা করব। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। একটা লাইক কিন্তু অবশ্যই করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। বেশ ঠিক আছে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা খুব সুন্দর হোক, ভালো হোক।